ভোরবেলা 4:30-র সময় চোখ ডলতে ডলতে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আমি স্নেহাকে বলেছিলাম যে যদি কষ্ট হয় তাহলে যেতে হবে না, আমি একাই চলে যাব, কিন্তু ও আমাকে এখানে কিছুতেই একা ছাড়তে রাজি নয়। কেন, তা ক্রমশ প্রকাশ্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। দিল্লি আসবো আর তাজমহল দেখবো না, তা কি কখনো হয়? তাই বেরিয়ে পড়েছি সকালবেলা আগ্রা তাজমহলের উদ্দেশ্যে। হজরত নিজামুদ্দিন থেকে আমাদের বন্দে ভারত ছিল সম্ভবত 6:20 সময়টা, এবং এই স্টেশনে বেশ একটা মজার ঘটনা হয়। এখানে কোনো ডিসপ্লে বোর্ড নেই যেখানে লেখা রয়েছে যে কোন স্টেশনে কোন ট্রেন দেবে। তো আমরা টিকিট কাউন্টারে জিজ্ঞেস করতে যাই ট্রেনটা কোথায় দেবে, তো উনি ওখানে একটা হোয়াইট বোর্ডে লিখে রেখেছেন এবং ওটার দিকে নির্দেশ করে বলেন যে এইখানে লেখা রয়েছে। এত বড় স্টেশনের এরকম ব্যবস্থাপনা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, যদিও নিজেদের অনুভূতিগুলো নিজেদের ভেতরে রেখেই আমরা ট্রেনের উদ্দেশ্যে পা বাড়ালাম। ট্রেনে বসেই তাজমহলের টিকিট কেটে নিলাম 90 টাকা করে। এরপরেই আমাদের স্ন্যাক্স দিয়ে গেল কফি আর একটা বিস্কিট। সকাল সকাল গরম কফি খাবো না বলে গরম জলটা নিইনি, তবে ট্রেনে ওঠার আগে একটা মিল্কশেক কিনেছিলাম, সেটা এতই মিষ্টি যে শুধু খাওয়া যাচ্ছিল না। কফি পাউডারটা ওর মধ্যে ঢেলে নিলাম, একটু তেতো হয়ে গেল এবং কোল্ড কফি ভাইব পাচ্ছিলাম, বেশ ভালো লেগেছে খেতে। ঠিক 2 ঘন্টার মধ্যেই অর্থাৎ 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আগ্রা স্টেশনে। অত সকালবেলা সেজেগুজে বেরোনোর ইচ্ছা হয়নি, তাই স্টেশনে বসে আধ ঘন্টার সময় নিয়ে একটু মেকআপ করে নিলাম, তারপর স্টেশন থেকে বেরিয়েছি। এবং বেরোনোর সময় চোখে পড়ল স্থাপত্যের আদলে এখানে স্টেশনটাও বেশ সুন্দর করে সাজানো। স্টেশন থেকে নেমেই যা হয়, অটোওয়ালারা গাড়িওয়ালারা একদম ছেঁকে ধরে, কিন্তু স্নেহা বলছিল যে এখানে লোকজন নাকি ভালো নয় এবং এখানে প্রচণ্ড ছিনতাই হয়, সেই জন্যই স্নেহা আমাকে এখানে একা ছাড়তে চায়নি। আর এখানকার গাড়িওয়ালারাও নাকি প্রচণ্ড ঠকিয়ে দেয়, প্রথমবারও ওর মা বাবার সাথে এসে ঠকে গেছিল, তাই এইবার যাতে না ঠকতে হয় তাই জন্য একেবারে আট ঘাট বেঁধে নেমেছে। স্টেশন থেকে নেমেই আমরা একটা উবের টোটো বুক করে নিয়েছি, এবং উবেরে বুক করলে কি ঠকে যাওয়ার সম্ভাবনা কম, যা ভাড়া সেটাই নেবে। এই শহরটায় নেমে আমার মনে হলো গাছপালার তুলনায় কম। কোথাও গেলেই আমার প্রথমে এটাই চোখে পড়ে যে ঠিক কতটা গাছপালা রয়েছে, গাছপালা ছাড়া শহরের সৌন্দর্যতা নেই। তবে রাস্তাঘাট সুন্দর এবং পরিষ্কার, অবশ্য ট্যুরিস্ট স্পট, তাই সুন্দর তো হতেই হবে। এবং এটা কিন্তু স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, আমরা 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। তবে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আরও বেশ কিছুটা হেঁটেই তাজমহলের প্রবেশ পথ। দুধারে অনেক দোকান রয়েছে, যারা আমাদের মতন এরকম সকাল সকাল যাবেন চাইলে রেস্টুরেন্ট থেকে একেবারে ব্রেকফাস্ট করে তারপরে তাজমহলের ভেতরে ঢুকতে পারেন, কারণ ওখানে একবার ঢুকে গেলে কিন্তু অনেকটা সময় লাগে দেখতে। এছাড়াও বাইরে 10 টাকা করে শু কভার বিক্রি হয়, যেগুলো কেনার কোনো দরকার নেই, কারণ ভেতরে কিন্তু এগুলো ফ্রিতেই দেয়, তাই আপনি যদি বাইরে থেকে কিনে নেন তাহলে আপনার সেই টাকাটা কিন্তু ওয়েস্ট হলো। ব্যাগ নিয়ে তো ঢোকা যাবে না, আমাদের কাছে অনেক বড় বড় ব্যাগ আছে, যেহেতু আমরা সারা দিনের জন্য বেরিয়েছি। স্নেহা সামনে রীতিমতো দৌড়াচ্ছে ব্যাগ কোথায় রাখা হবে সেটা খোঁজার জন্য। এই যে মেকআপ, চুল বাঁধা সব কিন্তু স্টেশনে বসে বসেই করেছি। ভোর 4টের সময় আমার পক্ষে কিছুই করে বেরোনো সম্ভব ছিল না। হনুমানের থেকে ডিস্টেন্স রাখতে বলা হয়েছে ঠিকই, তবে একটাও হনুমান আমার চোখে পড়েনি। ওই যে তাজমহল দেখা যাচ্ছে দূরে। অবশেষে ব্যাগ রেখে ভেতরে ঢুকলাম, এবং আমি বেশ আনন্দিত হচ্ছিলাম এটা ভেবে যে আর কিছু সময়ের অপেক্ষা, এবং তারপরেই দেখতে পাবো পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল। এটা হলো তাজমহলের প্রধান দরজা। এই দরজা দিয়ে ভেতরে ঢুকলেই দেখা যাবে সুদৃশ্য তাজমহল।
তাজমহলটা এবং তার বাইরের দরজাটা কিন্তু এমনভাবেই বানানো হয়েছে যাতে পুরো তাজমহলটা ওই দরজা দিয়ে দেখা যায়। তাজমহলের ঐতিহাসিক এবং ভৌগোলিক কাহিনী কিন্তু অনেক, তাই পরবর্তীকালে যদি কখনো আসেন তাহলে একটা গাইড নিয়ে নেবেন, তাহলে আপনার এই স্থাপত্য সম্পর্কে আরও বেশি করে জানা হবে। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল কতবার তো বইয়ে পড়েছি, আজকে দেখারও সুযোগ হলো, কিন্তু দুঃখের বিষয় সেই যমুনা নদী হয়তো আর আগের মতন নেই, কিন্তু তাজমহল তার ঐতিহ্য ঠিকই ধরে রেখেছে। যত দেখছি শুধুই মুগ্ধতা বাড়ছে। আমার কাছে যদি আরেকটু বাজেট বেশি থাকতো আমি এই সব কটা ঐতিহাসিক জায়গার গাইড নিয়েই ঘুরতাম। এই অংশে কিন্তু জুতো পরে আসা যায় না, এই অংশে আসার জন্যই প্রধানত ওই শু কভারটার দরকার হয়, এবং সেটা আপনারা যেখানে টিকিট বিক্রি হচ্ছে সেখান থেকেই নিয়ে নিতে পারেন। যেহেতু প্রথমে আমি 90 টাকার টিকিট কেটেছিলাম এবং স্নেহা একবার ভেতরে গেছে তাই ও আর যাবে না, তাই আমি আবারও 200 টাকার টিকিট কাটলাম ভেতরে ঢোকার জন্য। ভেতরে ছবি ভিডিও অ্যালাউড নয় এবং ভেতরে গেলে মনেই হবে না যে আপনি দিল্লিতে রয়েছেন এবং দিল্লিতে এত গরম। এই যে তাজমহলের গায়ে যে কারুকাজগুলো দেখা যাচ্ছে, লাল নীল ফুল, এটায় যদি আপনি আলো ফেলেন তাহলে ওই লাল ফুলগুলো কিন্তু কমলা হয়ে যাবে, শুধুমাত্র লাল ফুলগুলোই হবে, আর অন্য কোনোটাই কিন্তু রং চেঞ্জ হবে না। তাজমহলের স্ট্রাকচার যে কতটা সিমেট্রিক সেটা তো কারুরই অজানা নয়। আপনার এসব দেখতে দেখতেই সময় কেটে যাবে এবং মনে হবে এইখানেই বসে থাকি। তাই সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় হলেও চোখটা এবং ফোনের ক্যামেরাটা বারবারই চলে যাচ্ছে তাজমহলের দিকেই। পুরো ট্রিপটা আমি ভাঙা চশমা পরে ঘুরে বেড়াচ্ছি, চশমার ডান্ডিটা লুজ হয়ে গেছে, এছাড়া চলতে চলতে জুতোটাও ছিঁড়ে গেল। কতটা কষ্ট করে যে তাজমহলের ভেতর থেকে বেরোলাম এই ছেঁড়া জুতো পরে, কারণ প্রচণ্ড গরম এবং পা দেওয়া যাচ্ছে না, জুতো ছাড়া হাঁটা যাচ্ছে না এবং জুতো পরেও আমি হাঁটতে পারছি না। তাজমহল থেকে বাইরে বেরিয়ে প্রথমে জুতোর দাম জিজ্ঞাসা করেছিলাম এবং 100 টাকা করে বলছিল, কিন্তু আমি ভাবলাম যেই কাজটা 5 টাকায় হয়ে যায় কেন আবার 100 টাকা খরচা করব, আমাকেই আবার বয়ে নিয়ে যেতে হবে, তাই জন্য 5 টাকার ফেভিকুইক দিয়েই লাগিয়ে নিলাম এবং আমরা লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর, তবে আমরা যে সময়টায় গেছি একটাও লোক ছিল না। আমরা একটু আগেই গিয়েছি, যেহেতু সকালবেলা সেরকম কিছু ভারী ব্রেকফাস্ট আমাদের হয়নি, তাই আমরা 12টা সাড়ে 12টার মধ্যেই লাঞ্চে ঢুকে গেছি। খাবারের কোয়ালিটি ভালো এবং দামও মোটামুটি রিজনেবল, চাইলে আপনারা তাজমহল ভ্রমণ করে এখানে এসে খেতে পারেন। এরপর তাজমহল থেকে টোটোয় ওঠা নিয়ে হলো আর এক রগড়। আমরা একটা টোটোকে বললাম যে রেড ফোর্ট যেতে চাই, সে আমাদের 100 টাকা চার্জ করলো এবং সে তার টোটো আনতে যাচ্ছে যখন, তখন আমরা শুনতে পেলাম আর একটা টোটোওয়ালা বলছে 20 টাকা করে, পার হেড 20 টাকা করে তাজমহল থেকে রেড ফোর্ট নিয়ে যাবে। ভাবতে পারছেন? কিন্তু আমরা তো অতীব ভদ্র মানুষ, যেহেতু অলরেডি আমাদের একজনকে বলা হয়ে গিয়েছিল, তাই তাকে তো আমরা ক্যান্সেল করতে পারি না। তাকে অনেক বলে কয়ে 60 টাকায় আমরা রেড ফোর্ট এলাম। ওই শুল্কসহ 50 টাকায় টিকিট ধরুন, 50 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম এবং ভেতরে ঢুকে আমার মনে হলো যে এখানে না আসলে যে কি মিস করতাম, এত সুন্দর এই মহলটা। যদিও যোধা আকবর, এছাড়া যোধা আকবরের যে সিরিয়ালটা হয়েছিল সেই সবকটা সেটই কিন্তু এই মহলটার আদলেই তৈরি, সুতরাং সামনে থেকে না দেখলেও আপনারা সবাই একবার না একবার এই মহলটা টিভির পর্দায় দেখেছেনই। গাইড নিয়ে এই মহলটা ঘুরতে লাগে 45 মিনিট। বুঝতে পারছেন কতটা বড় এই জায়গাটা, এবং আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো লেগেছে পুরো মহলটা ঘুরে দেখতে। আর আপনি যদি গাইড ছাড়া যান, একটা জিনিস সত্যি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে কোথার থেকে কোথায় যাবেন এবং কোনটার পর কোনটা দেখবেন সেটা গাইড ছাড়া বোঝা একটু অসম্ভব। আচ্ছা বলে রাখি, এখানে ঢোকার মুখে কিন্তু ব্যাগ চেক হয় এবং আপনার ব্যাগে যদি কোনো খাবার থাকে তাহলে আপনি সেটা নিয়ে ভেতরে যেতে পারবেন না। ভেতরে ঢুকতেই আপনার প্রথম যেটা চোখে পড়বে সেটা হলো যোধাবাইয়ের এই মহলটা। এত খোলা জায়গা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি, সেই সব দৌড়াদৌড়ি আপনারা শর্টসে দেখতে পাবেন। আমি আনারকলি পরে গেছিলাম তাজমহলের সামনে ছবি তোলার জন্য, কিন্তু রেড ফোর্টে এসে মনে হলো যে যদি আনারকলি পরে না আসতাম তাহলে এই ফ্রেমটাকে কোনোভাবেই জাস্টিস করতে পারতাম না। যোধাবাইয়ের এই মহলটা থেকে বেরোনোর পরেই একটা ছাদের মতন জায়গায় আপনারা পৌঁছাবেন, যেখান থেকে কিন্তু তাজমহল দেখা যায়।
যুদ্ধের সময় এই খুপড়িগুলো থেকে তীর ছোড়া হতো। এছাড়াও এখানে বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা হতো এবং তার জন্য পাইপ সিস্টেম কেমন সেটা আমি একটা ফেসবুকের ভিডিওতে দেখেছিলাম এবং সেগুলোই আমি মিলিয়ে নিচ্ছিলাম যে কি কি বলেছিল এবং কোথায় কোথায় সেই জিনিসগুলো রয়েছে। এই যে জলাধারটা এরকম খাঁজ কাটা, ওটারও একটা সায়েন্টিফিক রিজন রয়েছে কিন্তু, যেটা আমি এখন ভুলে গেছি। কি করতে এসব জায়গায় লোকে, মানুষের সেন্স যে কত কম সেটা এইসব জায়গার দেওয়াল দেখলে বোঝা যায়। এত সুন্দর জায়গাতেও তাদের মনে হয়েছে নিজেদের নামগুলো খোদাই করা দরকার। অদ্ভুত মানুষ। এরপর এলাম পালকি মহলে। এইখানে যে মহলটা রয়েছে সেটা অনেকটা পালকির মতো দেখতে। গরমকালে থাকার জন্য তৈরি করা এই শীষমহল, কাঁচে আলো পড়ে প্রতিফলিত হয়ে ঘর যেমন আলোকিত হবে সেরকমই ঠান্ডাও থাকবে ঘর, এবং আপনি ঘরটার সামনে গেলেই বুঝতে পারবেন যে কতটা ঠান্ডা। সিঁড়ি দিয়ে উপরে উঠে এই জায়গাটা পড়বে। সিরিয়ালে বেশ দেখাতো, যোধা কেনাকাটা করত। এই হলো সেই জায়গা, এইখানেই বাজার বসতো। কে আপনি? আমি আগে এটা দিওয়ানি খাস, এটা হচ্ছে মিনা বাজার। এখানে সব রানী রাজারা কেনাকাটা করতো, বাজারে বসতো। চলো। মিনা বাজার ছাড়া উপরে একটা মসজিদ রয়েছে, তবে সেই মসজিদটার ভেতরে ঢোকা নিষিদ্ধ। এরপর আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে এই বিশাল বড় জায়গাটা, বোঝাই যাচ্ছে এটা দিওয়ানে আম। এখানেই সম্রাট আকবর বসতেন এবং রাজ্য শাসন পরিচালনা করতেন। এইখানে এটা হওয়ার কারণ হলো সোজাসুজি দরজা দিয়ে দেখা যেত রাজাকে। সারা দিনের পরে দুজনে যখন বিধ্বস্তের মতো ঘোরাফেরা করছি তখন আরও একটা মজাদার কাণ্ড হয় আমাদের সাথে। এখানেই কর্মরত একজন আর্কিওলজিক্যাল সার্ভের কর্মী আমাদেরকে দেখে আমাদের সাথে একটু গল্প করতে আসেন এবং তিনি আমাদেরকে অনেক অনেক ইনফরমেশন দেন এই দুর্গটা সম্পর্কে। গাইড না নেওয়ার যে আফসোস ছিল তা কিছুটা হলেও মিটে যায় ওনার মুখ থেকে ইতিহাস শোনার পরে। প্রায় 2 ঘন্টা আমরা এই মহলটার মধ্যেই ছিলাম এবং সময় আপনার কেটেই যাবে, কি করে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। তারপরেও মনে হচ্ছিল যে আর একটুক্ষণ থাকলে ভালো হতো। 4:30টার সময় আমাদের গাড়ি বুক করা ছিল, যে গাড়িটা আমাদের একদম দিল্লি অবধি পৌঁছে দিয়ে আসবে। 1900 টাকা গাড়ি ভাড়া লেগেছে, তবে যাতে একটু আরাম করে যেতে পারি, কারণ পরের দিন আবার যেহেতু আমাদের অফিস, তাই একটু ঘুমানোর জন্যই স্নেহা ঠিক করে যে যাওয়াটা গাড়ি করেই যাবে। প্রায় 3 ঘন্টার যাত্রাপথ। স্নেহা তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ে, তবে আমি কিছুক্ষণ জেগেছিলাম। আগ্রা থেকে দিল্লি যেতে হলে এই যমুনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়েই যেতে হয়, এবং এই এক্সপ্রেসওয়ে দিয়ে যখন যাচ্ছিলাম এমন একটা সময় ছিল যখন চারিপাশে একটাও গাড়ি ছিল না, শুধু আমাদের গাড়িটাই যাচ্ছে পুরো রাস্তা জুড়ে। মনে হচ্ছে যেন একটা বিশাল লং ড্রাইভে বেরিয়েছি। মাঝখানে একবারই হল্ট দিয়েছে গাড়ি, এবং নয়ডা ঢোকার পরে আমরা ভাবছিলাম যে মেট্রো করে চলে যাব কি না, তাড়াতাড়ি হবে, কিন্তু তারপর দেখলাম যে সময় মোটামুটি একই লাগছে, আর আমরা যদি গাড়ি আগেও ছেড়ে দিই তাহলে আমাদের ভাড়া একই দিতে হবে যা আমাদের একদম প্রথমে দেখিয়েছে। তাই 7-5 না ভেবে আমরা গাড়ি করেই বাড়ির সামনে অবধি এলাম। সারা দিনের পরে আর এতটুকু শক্তি বেঁচে নেই শরীরে। আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।